আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও নীলুফার সংসার গল্পের ৪ নং পর্ব নিয়ে এসে হাজির হলাম। তো গল্পটি শুনতে থাকুন। এখানে ২০,০০০ টাকা আছে। সংসার খরচ থেকে আমি জমিয়েছিলাম। তোমার বোনকে বলিও ঋণ নেয়ার দরকার নেই, আর ওকে কেউ ঋণও দেবে না, কারণ ওর না আছে চাকরি, না আছে অন্য কিছু। তুমি ওকে বলবা এই টাকাটা তুমি ধার হিসেবে দিচ্ছ, কাজ করে যাতে ৬ মাসের মধ্যে ফেরত দেয়। বলেই চলে গেল নীলুফার ভাইয়ের বউ শিলা। নেহাল তার স্ত্রীর পানে তাকিয়ে হাসল। সে জানে শিলা অনেক পরিষ্কার মনের মেয়ে, কিন্তু তারও যে তিক্ত অতীত রয়েছে। শিলারা ৪ বোন। শিলার দাদির দাবি ছিল একটা নাতির, কিন্তু পরপর ৪টা মেয়ে হওয়ার পর শিলার দাদি তার বাবাকে সুন্দরী অল্প বয়সী মেয়ে দেখে দ্বিতীয় বিয়ে দেয়। বিয়ের ১ বছরের মাথায় সে ঘরে পুত্র সন্তান আসে। ধীরে ধীরে শিলার বাবা তার মায়ের সাথে দূরত্ব তৈরি করে, কিন্তু শিলার সৎ মা এটাতেও সন্তুষ্ট ছিল না। সে চাইতো শিলার মাকে যেন এই ভিটা থেকে বের করে দেওয়া হয়। কম বয়সী সুন্দরী বউয়ের কথা ফেলতে পারেনি সে। ফলশ্রুতিতে সে শিলার মাকে ৩ তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। এরপরে তার জীবনে অনেক সংগ্রাম করে চলতে হয়। সেসব দিনের কথা এখনো শিলা ভুলতে পারেনি। এজন্য নিজেকে সবসময় সবার সামনে কঠোরভাবে উপস্থাপন করে। শিলা মনে করে সে নরম হলে তার জীবনটাও তার মায়ের মতোই কষ্টের হবে। নীলুফা ঘর গুছাচ্ছিল। হুট করে সেখানে আগমন ঘটে তার মায়ের। তার মা তার হাতে ২০,০০০ টাকা ধরিয়ে বলে, ঋণ নেওয়ার দরকার নেই, তুই এটা থেকে খরচ কর। আপাতত টিন দিয়ে ঘর ওঠা, আর এখানে একটা হোস্টেলের আপার নাম্বার আছে, উনি রান্না করার মহিলা খুঁজছে। মাসে ১০,০০০ দিবে। তুই চাইলে যোগাযোগ করে দেখতে পারিস, কারণ তোর পড়াশোনা নেই, ভালো কোনো চাকরি পাবি না, আর এখানে তেমন কষ্ট হবে না তোর, শুধু ২ বেলা রান্না করে দিয়ে আসবি। নীলুফা মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত টাকা কই পেলে মা? এলাকার এক আপার থেকে ধার নিচ্ছি, ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে, তুই এখন ভাব কি করব। বলে মালিহা বেগম চলে গেল। মূলত নেহালি তাকে টাকা দিয়েছে, কিন্তু বারবার সে তার মাকে নিষেধ করেছে যাতে নীলুফাকে না জানায়, কারণ সে জানে তার বোনের আত্মসম্মান কতটুকু। বাবার উপর অভিমান করে পরিস্থিতিতে বাধ্য হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এতদিন করিম শেখের সংসার করেছে, কিন্তু এখন তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিধায় সে এখানে ফিরে এসেছে। যদি তার সামর্থ্য থাকতো তবে কোনোদিনও সে বাড়িতে ফিরতো না, তা নেহাল ভালো করেই জানে। আজ ৭ দিন অপেক্ষা করার পরেও যখন নীলুফা ফিরেনি, বাধ্য হয়ে করিম শেখ নিজেই যান নীলুফার বাড়িতে। নীলুফাকে যে ফোন দিবে তার উপায়ও নেই, কারণ নীলুফার নিজস্ব ফোন নেই। অন্যদিকে তার শ্বশুর শালাকে ফোন দিলেও তারা তার নাম শুনেই কল কেটে দিয়েছে। প্রথমে করিম শেখের রাগ হয়েছিল, কিন্তু ভেবেছিল থাক ওখানে, আর এই বাসায় নিয়ে আসবে না। কিন্তু স্ত্রী সন্তানদের কথা যে তার প্রতিনিয়ত মনে পড়ে। আগে বুকে আগলায় না রাখলেও চোখের সামনে তো অন্তত দেখতে পেত, এখন তো ওটাও পায় না। এই ৭ দিনে করিম শেখের বাড়ির যা তা অবস্থা। রোকেয়া বানু বয়সের ভারে কাজ করতে পারে না, ফলে এঁটো থালা বাসন কাপড় চোপড় সব ওভাবেই পড়ে আছে ৭ দিন ধরে। সেদিন অনুষ্ঠানের এঁটো থালা বাসনও পড়ে আছে, পুরো বাড়ি জুড়ে গন্ধ। অন্যদিকে রোকেয়া বানু মেয়েরা বাধ্য হয়ে নিজেদের কাজের জন্য কাজের মেয়ে রাখছে। তারা তাদের মাকেও বলেছিল কাজের মেয়ে রাখতে, কিন্তু রোকেয়া বানু জিদ ধরে আছে, তার কথা নীলুফা ফিরলে ওকে দিয়েই সব কাজ করাবেন। আজকে বাধ্য হয়ে সে নিজেই করিম শেখের কাছে যেয়ে বলল, আব্বা, এমনি কি সংসার হয়? তুই জেদ করছিলি বলে তোকে ওই ছোট লোক ঘরে তোরে বিয়া দিছিলাম, না হলে কত ভালো বংশের ভদ্র মাইয়া ছিল আমার হাতে। দেখ কত বেত্তমিজ মাইয়া মানুষ, সংসার থুইয়া বাপের বাড়ি পইরা আছে। তোকে আজকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় তুই আজকাই যাবি নীলুফাগো বাড়ি, কবি যে হয় আজকাই এ বাড়ি ফিরবো, না হয় তুই ওরে তালাক দিবি। করিম শেখ মনে হয় মায়ের আদেশেরই অপেক্ষায় ছিল। তারও যে মন চাচ্ছিল নীলুফাকে যেয়ে নিয়ে আসতে, কিন্তু মায়ের নিষেধ ছিল বলে যাওয়ার সাহস পাচ্ছিল না। পাশে যদি মা কষ্ট পায়। নীলুফা তার বাচ্চারা তাদের নতুন ঘরে উঠেছে ২ দিন হলো। তাদের মূল বাসায় বারান্দার সাথেই টিন দিয়ে 2টো রুম করেছে, সাথে ছোট্ট একটা চুলা ঘর। ওদের বাসার শৌচাগার বারান্দার সাথেই লাগোয়া বিধায় আলাদা করে সেটা তৈরি করেনি। আপাতত কয়েকটা হাঁড়ি পাতিল কিনেছে, আর ১৮০০ টাকা দিয়ে 2টো চৌকি
আর 800 টাকা দিয়ে একটা পড়ার টেবিল। এদিকে বছরের দ্বিতীয় মাস হওয়ায় বাচ্চা দুটোকেও এখনকার সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে নতুন টিউশনিও দিয়েছে। নিজেও ওই হোস্টেলের রাঁধুনি হিসেবে কাজ করছে। প্রতিবার রান্না শেষে হোস্টেল সুপার নীলুফার বাচ্চাদের জন্য খাবার পাঠিয়ে দেয় নীলুফার সাথে। অন্যদিকে সাজ্জাদও বসেনি। এখানে পাশেই এক মুদি দোকানে সে কর্মী হিসেবে ঢুকেছে। প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বেতন 2000। এই টাকা দিয়েই তার সব টিউশন ফি বা বই খাতার খরচ মিটে যাবে। অন্যদিকে নীলুফা তার কানের ছোট রিং দুটো 7,000-এ বিক্রি করেছে। যদিও বিয়ের পর সব গহনায় তার শাশুড়ি বিয়ের রাতেই নিয়ে নিয়েছিল, এই রিং জোড়া সে লুকিয়ে রেখেছিল। শাশুড়ি নিয়ে নিবে এই ভয়ে সে কখনোই সেগুলো বের করেনি। যাই হোক, সর্বোপরি নীলুফা ভালোই আছে, আর ছেলে মেয়েদের নিয়ে। আজকে হোস্টেলে দুপুরে রান্না শেষে হাতে খাবার নিয়ে নীলুফা বাসায় ঢুকছিল, কিন্তু বারান্দার কাছেই তার মা তাকে থামিয়ে দেয়। ধীর কণ্ঠে বলে, জামাই আসছে, বৈঠক ঘর তোর বাপের সাথে কথা বলছে। করিম শেখের কথা শুনেই যেন নীলুফার রাগ সপ্তম আকাশে। রাগে সে গেল বৈঠক ঘরে, যেই বলল, এখানে কি করতে এসেছেন? করিম শেখ নীলুফার কণ্ঠ শুনে চমকে উঠল। এ কোন নীলুফাকে দেখছে সে? 7 দিনে এত পরিবর্তন? এই 7 দিনে যেন চেহারাটা আরও উজ্জ্বল হয়েছে, স্বাস্থ্য একটু বেড়েছে। নীলুফা আরও চিল্লিয়ে বলল, কেন আসছেন? বের হন আমার বাসা থেকে। নীলুফার এরূপ ব্যবহারে অবাক হলো করিম শেখ। আসার আগেও ভেবেছিল যে নীলুফা তাকে দেখার সাথে সাথে চোখের পানি ফেলবে, ক্ষমা চাইবে, কিন্তু আসার পর থেকে সে যেন অবাক হচ্ছে। এখানে আসার পরেই সে শ্বশুরের কাছে জানতে পেরেছে নীলুফা কাছেই মেয়েদের হোস্টেলে রাঁধুনির কাজ নিয়েছে। তার ছেলে সাজ্জাদও নাকি কাজ করে। সাজ্জাদ মিহা এখানে স্কুলেও ভর্তি হয়ে গেছে। এদিকে নীলুফা নিজের ঘরও তুলেছে, নিজে আলাদা খায়, বাপ ভাইয়ের উপর নির্ভর করে না সে। এসব কিছু শুনে করিম শেখ যেন আকাশ থেকে পড়েছে। তার শান্তশিষ্ট নীলুফা এখন নিজের দায়িত্ব নিতে শিখেছে, নিজে কামাই করছে। এরই মধ্যে নীলুফার আগমন, সে তার তেজি রূপ যেন আরও হতবাক হয় সে। কি হলো, চুপ করে আছেন কেন? এখান থেকে যান। করিম শেখ এবার বেশ অপমানিত বোধ করলো। রাগান্বিত কণ্ঠে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নীলুফা, আমি তোমার স্বামী, ভুলে যেও না। তাচ্ছিল্য হেসে নীলুফা বলল, কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? স্বামী হিসেবে কোন দায়িত্বটা পালন করেছেন একটু বলেন। থতমত খেয়ে গেল করিম শেখ, কিছু বলার মতো খুঁজে পেল না। আসলেই তো, সে ভালো সন্তান আর ভালো ভাই হতে যেয়ে কখনোই ভালো স্বামী আর বাবা হতে পারেননি। কিন্তু সেটা তো আর প্রকাশ করলে চলবে না। তাই এবার শান্ত কণ্ঠে বলল, দেখো নীলুফা, যা হওয়ার হয়ে গেছে। সব সংসারে একটু একটু ঝামেলা লেগেই থাকে, তাই বলে কেউ সংসার ছেড়ে এভাবে বাপের বাড়ি পড়ে থাকে না। আর মাও বলেছেন তোমাকে নিয়ে যেতে। ও, তার মানে আপনাকে আম্মা পাঠিয়েছে? তাই তো বলি, আপনার তো আবার আম্মার কথার বাইরে এক পা যাওয়ারও মুরদ নাই। মুখ সামলে কথা বলো নীলুফা। এই, একদম চুপ, আমাকে দেমাক দেখাতে আসবেন না। কেন, ফ্রি চাকরিটাকে আর পাচ্ছেন না আপনার মা বোন, তাই আমাকে নিয়ে যেতে বলছে? ওসব তোমার দায়িত্ব নীলুফা। কোনটা দায়িত্ব? সেই 14 বছর বয়স থেকে আপনার দামড়া বোনদের কাপড় ধুই, এমনকি তাদের মাসিকের কাপড়টাও আমি ধুই। এটা আমার দায়িত্ব? আপনার ভাগিনা ভাগ্নিদের গোমতের সব কাপড় আমি ধুয়েছি, কিন্তু একটা দিনও কি আপনার বোনেরা আমার বাচ্চার কাপড় ধুয়েছে? এই যে আপনার দুলাভাইরা আসে, তাদের জাঙ্গিয়া পর্যন্ত আমি ধুই। আপনার বোন জামাইয়ের মিলনের পরের কাপড় পর্যন্ত আমাকে ধুইতে দিচ্ছে। এগুলো আমার দায়িত্ব? শ্বশুর শাশুড়ির সামনে স্ত্রীর মুখে এসব লাগামহীন কথা শুনে লজ্জায় মাথা নামালো করিম শেখ। মিনমিনিয়ে বলল, এসব কথা বাসায় যেয়ে বললেও পারতেন নীলুফা। নীলুফা তেজি কণ্ঠে বলল, এই কিসের বাসা? হ্যাঁ, কোন বাসা? এই যে বারান্দার পাশে দুটো ঘর দেখছেন না টিনের, ওটা আমার বাসা, আমার সংসার, এখানেই আমার সুখ। নীলুফা বোঝার চেষ্টা করো। বাসায় যেয়ে এসব কথা বলি, জেদ করো না। তোমার জেদের কারণে সাজ্জাদ মানুষের দোকানে কর্মচারী হয়ে আছে। তো আপনার বাসায় কোনো একটা ভালো ছিল সে? আমার মেয়ে ছেলেকে একটা টিউশনি পর্যন্ত পড়তে দেননি আপনি। জানেন আমি যে শাড়িটা পরেছি সেটা কই থেকে পেয়েছি? সেলাই করেছে টাকা পেতাম, ওটা দিয়ে পাশের বাসার মিলা ভাবির কাছে তার পুরানা শাড়ি 50 টাকা দিয়ে কিনতাম। ভাবির বাচ্চাদের পুরানা কাপড় কম দামে কিনে আমার বাচ্চাদের দিতাম। আর এখন আমার মেয়ে 2টা টিউশনি করে, ছেলেকে 3টা টিউশনি দিয়েছি। 2 বেলা মাছ মাংস ডিম পাতে পড়ে,
মেয়েটা আমার গান শিখছে। কি অবাক লাগছে? যে সুখ আপনি 16 বছর ধরেও আমাকে দিতে পারেননি, সেই সুখ মাত্র 7 দিনে পেয়েছি আমরা, তাও আপনার ওই নরক সম বাড়ি থেকে বের হয়ে। তাই দয়া করে আমাদের মুক্তি দিন। আপনার মতো কাপুরুষ স্বামী ও বাবা থেকে দূরে থেকে আমরা ভালো আছি। আর শুনেন, আমার নিজের গহনাগুলো পাঠাই দিবেন, যেগুলো বিয়ের রাতে আপনার মা জোর করে খুলে নিয়েছিল। বাকি রইল তালাকের কথা, চাইলে এখনই তালাক দিতে পারেন, আমার সমস্যা নেই। আপনার মতো কাপুরুষের জন্য তো আমার সারা জীবন নষ্ট করব না। বয়স আছে, এবার একটা মেরুদণ্ডযুক্ত পুরুষকে বিয়ে করব, যে স্ত্রীকে সম্মান করতে জানে, ভালো বাবা হতে পারবে, বলেই নীলুফা চলে গেল। এদিকে করিম শেখ বাঘ হারালো। কি বলল নীলুফা? সে নতুন করে বিয়ে করবে? এই 16 বছরে কি একটুও মায়া জন্মায়নি সংসারের প্রতি তার? অবশ্য মায়া জন্মাবে কি করে? করিম শেখ কি কখনো তাকে ভালোবাসার মতো আচরণ করেছে? উল্টো মা বোনের কথায় তাদের খুশি করতে যখন তখন স্ত্রীর গায়ে হাত তুলেছে। বাধ্য হয়ে মাথা নিচু করে প্রস্থান করতে গেলে রফিক মিয়া তাকে থামিয়ে বলে, বাবা, আমিও একসময় তোমার জায়গাতেই ছিলাম। মা বোনের সুখের চিন্তা করে স্ত্রী সন্তানদের প্রতি অনেক অন্যায় করেছি। নিজের শেষ সম্বলটাও বোনের ছেলে মেয়ের পিছনে ঢেলেছি। নিজের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করেছি। এখন দেখো, ওরা কেউ আমার পাশে নেই। আমার ছেলেটাই আমার দায়িত্ব নিয়েছে। আমার মেয়েটাকে বোঝা বলে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য করেছিলাম আমার মা বোন। কিন্তু আমার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরি করছে, বড় অফিসারকে বিয়ে করে দেশ বিদেশে ঘুরছে। তুমি যদি চালাক হও তবে আমার মেয়ের কথা বুঝবে, আর আমার কথাও বুঝবে, না হলে শেষ বয়সে পানি আগায় দেওয়ারও মানুষ পাবে না। তো এই ছিল আজকের গল্প, আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আপনারা একটি করে কমেন্ট করে যাবেন, যেন আমি বুঝতে পারি আপনাদের আমার গল্প ভালো লাগছে কিনা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।